গুণীজন সান্নিধ্যে। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আজকের গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে পরিচয় করাই এমন সব গুণীজনদের সাথে যারা তাদের কাজের মাধ্যমে তাদের জীবনে সফলতা অর্জন করেছে। আজকের পর্বে আমার সঙ্গে রয়েছে এমন একজন মানুষ যাকে আমরা বলতে পারি সমাজের মেরুদণ্ড। শিক্ষার্থীদের আলোর দিকে যিনি নিয়ে যায়, হ্যাঁ, যিনি এবছর রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি ডক্টর ননীগোপাল দেবনাথ। আজ কথা বলবো তার সাথে। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের গুণীজন সান্নিধ্যে পর্বে। নমস্কার। প্রথমে যেটা আমার আপনার কাছে জিজ্ঞাসা সেটা হচ্ছে, শিক্ষকতার জন্য এত বড় একটা সম্মান, রাষ্ট্রপতি পুরস্কার আপনি পেয়েছেন, সে ব্যাপারে আপনার যে একটা অনুভূতি নিশ্চয়ই থাকবে, তো সেই আপনার অনুভূতিটা আমরা জানতে চাই এবং আমাদের শ্রোতা যারা রয়েছে তারাও জানতে চাইবে। ধন্যবাদ। প্রথমেই আগরতলা আকাশবাণীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করলেন সত্যি একটা অসাধারণ প্রশ্ন। এই যে আনন্দটা, অর্থাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স, যেই পুরস্কারটা সত্যি আমার জীবনে এক স্বপ্ন ছিল। এই আনন্দটা আমি প্রথমেই ভাগ করে নিতে চাইব আমার দুই বিদ্যালয়ের সঙ্গে। আমার পোস্টিং চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় জিরানিয়াতে। প্রথমেই আমি সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া অর্থাৎ কুহলি দেববর্মা মহোদয়াকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারাই রয়েছেন ওনাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক অনেক অকৃত্রিম ভালোবাসা। এবং তৎসঙ্গে যে আমার বর্তমান বিদ্যালয় অর্থাৎ কর্মস্থল, যেই বিদ্যালয়ে আমি ডেপুটেশনে রয়েছি অর্থাৎ আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, সেই বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা মহোদয়া অর্থাৎ বর্ণালী ম্যাডামকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। এবং সর্বোপরি লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি। এই রাষ্ট্রপতি পুরস্কার শুধু আমার একার নয়, আমি এই পুরস্কারটুকু আমাদের রাজ্যের তথা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে চাই। এই সম্মানটুকু আমার একার নয়, এই সম্মানটুকু সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর। তৎসঙ্গে আমি আমাদের দপ্তর অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং সকল কর্মচারীবৃন্দকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, সাধুবাদ দেব। ছোটবেলা থেকেই আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, তো আপনার জীবনেও নিশ্চয়ই সেই স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটা কি শুধুমাত্র এই যে এখন আপনার যে পেশা মানে শিক্ষকতা করা সেটাই ছিল, নাকি অন্য কিছু ছিল? খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রথমেই বলবো, আমার বাড়ি ছিল গোলাঘাটি থেকে একটু পূর্ব দিকে দয়ারাম পাড়াতে। আমাদের বাড়ির পাশেই একটা বিদ্যালয় ছিল, নাম উজান গোলাঘাটি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। এখন সেই বিদ্যালয়টি উজান গোলাঘাটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আমার পড়াশোনা বলতে গেলে সেই বিদ্যালয় থেকেই শুরু। সেই বিদ্যালয় থেকে পরবর্তী সময়ে আমি আসলাম গোলাঘাটি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে, তারপর আসলাম সিপাহীজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, তারপরে আমার পড়াশোনা হয়েছিল অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। যখন এই বিদ্যালয়গুলিতে আমি পড়াশোনা করতাম, প্রত্যেক স্যার ম্যাডামদেরকে আমি এমনভাবে অনুকরণ করার চেষ্টা করতাম যে আমার যে একটা ইচ্ছা, মনের যে একটা আগ্রহ ছিল, সেই ইচ্ছা বা আগ্রহটা সত্যিই যেন যে একটা শিক্ষক যে কি করতে পারেন, শিক্ষকরা এত সুন্দর করে পড়াচ্ছেন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন,
সেই ব্যাপারগুলো আমার হৃদয়ের মধ্যে আটকে যেত। তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একজন শিক্ষক হব। শিক্ষকতা সত্যি একটা মহান পেশা। তাই ছোটোকাল থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করব। এখন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আদর্শ শিক্ষক হওয়ার জন্যে। জানি না কতটুকু হতে পেরেছি, সেটা আমার ছাত্রছাত্রীরাই বলতে পারবে, বিকজ স্টুডেন্টস আর দ্য বেস্ট জাজ অফ এ টিচার। তো সেইভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করলেন যেটা যে আমার কি স্বপ্ন ছিল, সত্যি শিক্ষক হওয়ারই আমার স্বপ্ন ছিল। এবং আজকে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি একজন শিক্ষক আছি, থাকব, এবং এই শিক্ষকতার পেশাটা এই পৃথিবীতে একটা সর্বোচ্চ পেশা। তাই আমি সেই পেশাতে থেকে নিজেকে গর্বিত মনে করি। বর্তমানে শিক্ষার ধরন মানে আগের থেকে অনেকটা পাল্টে গেছে। আগে এক রকমের শিক্ষার ধরন ছিল, এখন অনেকটা পরিবর্তন। তো সে ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, সত্যি পাল্টে গেছে, কারণ সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। পরিবর্তনশীল বা প্রগতিশীল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই বর্তমান যুগের যে শিক্ষা পদ্ধতি, কারিকুলাম, পেডাগজি, এই যে বিষয়গুলো রয়েছে, এবং শিক্ষাদান পদ্ধতির মধ্যে যে টেকনোলজি এসছে, প্রযুক্তিবিদ্যা এসছে, সেই প্রযুক্তিবিদ্যার সঠিক ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে বর্তমানের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিকে আমি সম্পূর্ণ সঠিক বলে মনে করি। এবং এই শিক্ষা পদ্ধতির মধ্যে এখনও যে ছোটোখাটো গোলযোগগুলো রয়েছে সেগুলোকে আমরা শুধরে নেব, এবং এর জন্যে আমাদের দপ্তর, আমরা শিক্ষককুল এবং আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই বর্তমান যুগে যে শিক্ষার পদ্ধতি চলছে সেই শিক্ষার পদ্ধতির সঙ্গে আমি 100% সহমত। আপনি একটু আগে বললেন যে প্রযুক্তি, এখন শিক্ষার ধরনে কিন্তু প্রযুক্তি চলে এসছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কিভাবে প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করবেন, তো কি বলবেন আপনি? অবশ্যই প্রযুক্তিবিহীন সমাজ প্রগতিশীলবিহীন হয়ে পড়ে। কারণ বর্তমান যুগে সমগ্র পৃথিবীর সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে অবশ্যই প্রযুক্তিকে আমাদের হাতিয়ার করতে হবে। ধরুন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যখন পাঠ দান করেন তখন বিভিন্ন প্রকার পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। ধরুন, ল্যাপটপ, কম্পিউটার, স্ক্রিন, দ্যাট ইজ টেলিভিশন স্ক্রিন, অনলাইন ক্লাস, মোবাইল ফোন, প্রিন্টার, এইরকম বিভিন্ন প্রযুক্তিগুলি যেমন আমরা ব্যবহার করি, এডুসেট ক্লাস, স্মার্ট ক্লাস, স্মার্ট বোর্ড, এই প্রযুক্তিগুলো আমাদের বিদ্যালয়ে, কলেজে এবং বিশ্ববিদ্যালয় স্তরে এখন ওতপ্রোতভাবে জড়িত। এই প্রযুক্তিগুলো ছাড়া আমরা শিক্ষাদানকে যেন এখন ভাবতেই পারছি না। ধরুন, ছাত্রছাত্রীরা যখন পারস্পরিক বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান করতে চায় তখন তাদের হাতে মোবাইল রয়েছে। সেই মোবাইলের মধ্য দিয়ে ওরা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে বা ইমেইলের মধ্য দিয়ে বিভিন্ন তথ্যগুলো আদান প্রদান যেমন করতে পারে। তাছাড়া যখন এই মনের মধ্যে কোনো প্রশ্নের উত্তর কি হবে, সঠিক কোনটা হবে, যদি কোনো কনফিউশন, দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন মুহূর্তের মধ্যে সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলের মধ্য দিয়ে আমরা সেই আনসারটা পেয়ে যাই, ছাত্রছাত্রীরা পেয়ে যায়। এতে কিন্তু শিক্ষাদান পদ্ধতিটা একটু সহজ বা সরল হয়ে গেছে। তাই প্রযুক্তিবিদ্যাকে আমি সাধুবাদ জানাই। প্রযুক্তিবিহীন সমাজ কিন্তু চলমানবিহীন হয়ে পড়ে। তাই প্রযুক্তিকে আমরা হাতিয়ার করে সমাজকে প্রগতিশীল করব, ছাত্রছাত্রীদেরকে প্রগতিশীল করব এবং সমগ্র দেশকে তথা বিশ্বকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তবে প্রযুক্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, তা যেন সঠিকভাবে হয়, তা যেন ধনাত্মক দিকে হয়। আমি একটা কথা খুব মনে করি যে একজন ভালো শিক্ষক যদি আমাদের হতে হয় তাহলে আমার জীবনে অনেক কিছু দরকার। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থীর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তেমনি একজন শিক্ষার্থীর জীবনেও শিক্ষকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি প্রশ্ন করি যে একজন শিক্ষক আর একজন শিক্ষার্থী, তাদের সম্পর্কটা ঠিক কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের দেশের দার্শনিকরা বলে গেছেন,
টিচার্স আর দ্য ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। অর্থাৎ শিক্ষকরাই হবেন ভালো বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। কেন বন্ধু হতে হবে? অবশ্যই বন্ধু হতে হবে। ছাত্রছাত্রীদেরকে শিক্ষক শিক্ষিকারা আমরা নিজের বন্ধু মনে যদি করি, তাহলেই কিন্তু ওরা ওদের মনের সকল প্রকার প্রশ্ন নির্ভয়ে আমাদেরকে করতে পারবে। ভয়হীন মন যেমন প্রশ্ন করতে পারে, ঠিক তেমনি সেই উত্তরগুলো সহজে ওরা যখন শুনে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে, সহজে ওরা মনে রাখতে পারে। ভয়যুক্ত মনে কিন্তু শিক্ষাদান বা শিক্ষা নেওয়াটা সহজ হয় না। তাই উই শুড বি very close friend to the students to impart the real education, because we can impart or we can accept the knowledge easily if there is one friendly situation। অর্থাৎ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে, তবে অবশ্যই শিক্ষাদান পদ্ধতিটা একটা সুন্দর প্রয়াস রূপে প্রকাশিত হয়। তাছাড়া দ্বিতীয়টা যেটা বললাম, ফিলোসোফার অর্থাৎ দার্শনিক। দার্শনিকদের কাজ কি? সেই কাজটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই যে ছাত্র বা ছাত্রীরা যাদেরকে আমরা শিক্ষাদান করছি, তাদেরকে তাদের ভবিষ্যৎ কীভাবে কীরূপ হবে সেই প্রকার রূপরেখা তৈরি করে দেওয়া কিন্তু আমাদের কর্তব্য। এবং রূপরেখা তৈরি করে দেওয়ার পর এই ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ কীরকম হবে সেটা বোঝার পর তাকে সেই রকমভাবে গাইড করে তাকে চালিত করতে হবে, অর্থাৎ গাইড করতে হবে, তাকে সেই পথে সঠিক পথে চালিত করতে হবে। তাই আমি মনে করি শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে লাইক ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। আলটিমেটলি শিক্ষক এবং শিক্ষার্থীর যে সম্পর্কটার মধ্যে পিতৃ বা মাতৃর যে সম্পর্ক রয়ে থাকে সেই সম্পর্ক হতে হবে। কারণ আমি যখন শিক্ষাদান করি, আমি সবসময় যে স্কুলে পড়াই তা নয়, আমি বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদেরকেও বিভিন্ন সময় ট্রেনিং করিয়ে থাকি। তো আমি একটা কথাই বলি, দেয়ার শুড বি ওয়ান ইম্পর্ট্যান্ট টিচিং মেথড, দ্যাট ইজ 3H মেথড, অর্থাৎ হেড, হ্যান্ড অ্যান্ড দ্য হার্ট। দ্য মিনিং অফ হেড ইজ, দ্য ফাংশন অফ হেড ইজ টু বি মাস্টার অফ দ্যাট সাবজেক্ট অর দ্য মাস্টার অফ দ্যাট কন্টেন্ট। অর্থাৎ ক্লাসে যখন আমি যাচ্ছি পড়াতে, আমি যেই বিষয়টা পড়াবো সেই বিষয়ের উপর আমার দখল অবশ্যই থাকতে হবে। তাই আমার মস্তিষ্কটা সঠিকভাবে কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ফার্স্ট H, হেড। দ্য ফাংশন অফ সেকেন্ড H, দ্যাট ইজ হ্যান্ড, অর্থাৎ হাতের কী কাজ। আমরা যখন শিক্ষাদান করব, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর আগে এবং পড়ানোর সময় আমাদের এক্সপার্টাইজ হ্যান্ডের মধ্য দিয়ে, হাতের মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রকার TLM তৈরি করব, অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করব। এই ম্যাটেরিয়ালগুলো হতে হবে খুব সুন্দর, আকর্ষণীয় এবং অতি স্বল্প মূল্যের। এই যে আমাদের হাত, সেই হাতগুলোকে সঠিকভাবে ব্যবহার করে আমরা ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে অথবা ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার প্রযুক্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে আমাদের হাতের যে দক্ষতা, সেই দক্ষতা অবশ্যই থাকতে হবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ সেকেন্ড H। অ্যান্ড দ্য আলটিমেট, লাস্ট বাট দ্য নট লিস্ট, দ্য ফাংশন অফ থার্ড H, দ্যাট ইজ দ্য ফাংশন অফ আওয়ার হার্ট। অর্থাৎ আমাদের হৃদয়ের কাজটা কী? হৃদয়ের কাজটা কী? অতি গুরুত্বপূর্ণ। কারণ উই শুড থিঙ্ক অল দ্য চিলড্রেন্স আর মাই ওন কিডস। আমাকে ভাবতে হবে এই যে আমার সামনে ছাত্রছাত্রীরা বসে আছে, ওরা প্রত্যেকে আমার নিজের সন্তান। যদি সেটা ভাবতে পারি, তবেই কিন্তু আমার শিক্ষাদান পর্বটা সম্পূর্ণতা পাবে, নতুবা কখনো পাবে না। তাই আমি মনে করি শিক্ষক হিসাবে আমাদের প্রত্যেকেরই এই 3H মেথড, অর্থাৎ হেড, হ্যান্ড এবং হার্ট, এই পদ্ধতিটা প্রয়োগ করে শিক্ষাদান করা উচিত। আপনার ক্লাসে ধরুন একটা শিশু, সে একটু বিশেষ চাহিদা সম্পন্ন, যেটা আমরা প্রায় সময় পেয়ে থাকি। তো এরকম যদি কোনো শিক্ষার্থী থাকে, তাহলে তাকে আপনি কিভাবে পরিচালনা করবেন? শিক্ষাদানের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। CWSN, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী বা শিশু। তো ওই CWSN ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানের জন্যে আমাদের দেশে এক বিশেষ ধরনের প্রশিক্ষণ রয়েছে, যাকে বলা হয় স্পেশাল বিএড।
তো স্পেশাল বিএডে যেই শিক্ষাগুলো দেওয়া হয়, যদিও আমি স্পেশাল বিএড করিনি, আমি বিএড করেছি, কিন্তু আমার এমএডের সময় আমাদের একটা পেপার ছিল স্পেশাল নিড এডুকেশন। সেই স্পেশাল নিড এডুকেশনের মধ্য দিয়ে আমরা যা শিখতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হলো এইরকম যে যখনই ক্লাসের মধ্যে কোনো CWSN চাইল্ড থাকবে, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকবে, তাকে শিক্ষাদানের জন্য তার সমান লেভেলে গিয়ে তাকে পাঠদান করতে হবে। তার মানেটা কি? মানেটা হলো যদি সে দাঁড়াতে না পারে তাহলে শিক্ষককে বা শিক্ষিকাকে ওই ছাত্রের সামনে বসে যেতে হবে, বসে গিয়ে আই কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ ওকে বুঝতে দিতে হবে যে আমি তোমার সমানেরই একজন ব্যক্তি, আমি কিন্তু অনেক বড় ব্যক্তি নই বা বাইরের কোনো ব্যক্তি নই, আমি তোমার কাছের মানুষ, তোমার ফ্রেন্ড আমি। সেই রকম অনুভূতি ওই ছাত্র বা ছাত্রীর মধ্যে জাগ্রত করতে হবে। তাই কি করতে হবে? ওই লেভেলে গিয়ে আই কন্ট্যাক্ট করে ওকে পড়াতে হবে। তাছাড়া ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্যে আমরা যে বিভিন্ন প্রকার সুবিধাগুলো দিয়ে থাকি, সেই সুবিধাগুলো সে সঠিকভাবে পাচ্ছে কিনা অথবা ব্যবহার করতে পারছে কিনা, সেই দিকে অবশ্যই শিক্ষক হিসাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওই শিশুকে কখনো বুঝতে দেওয়া উচিত নয় যে তুমি বিশেষ চাহিদা সম্পন্ন। ও যেন কখনো অনুভব না করে যে আমার বিশেষ চাহিদা রয়েছে, তা পূরণের জন্যে বিশেষভাবে বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করতে হবে, সে যেন তা অনুভব করতে না পারে। তাই বর্তমান যুগে যে আমাদের ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দান পদ্ধতি রয়েছে আমাদের সমগ্র ভারতবর্ষে, আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলোতে, যেমন আমাদের নেতাজি স্কুলেও রয়েছে, আমার চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র বা ছাত্রী। তো সেই সমস্ত বিদ্যালয়গুলিতে সরকারি তরফ থেকে হয়তো একজন করে শিক্ষক বা শিক্ষিকা দেওয়া হয় যাদের স্পেশাল ট্রেনিং রয়েছে, অর্থাৎ স্পেশাল বিএড রয়েছে। তো সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদেরকে একই শ্রেণীকক্ষে, অর্থাৎ যেখানে সাধারণ ছাত্র বা ছাত্রীরা পড়াশোনা করে সেখানে ওকে বসাতে হবে, ওদের সঙ্গে খেলাধুলা করতে দিতে হবে, ওদের সঙ্গে টিফিন ভাগ করে খেতে দিতে হবে, ওদের মতো করে পোশাক পরবে, ওদের মতো করে জুতা পরবে, ওদের মতো করে সব কিছুই করবে, অ্যাক্টিভিটি করবে, যেন শিশুটা কখনো অনুভব না করে যে সে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই দিকে শিক্ষক হিসাবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার শিক্ষায় আপনি যদি পিতামাতাকে, মানে একটা শিক্ষার্থীর পিতামাতাকে আপনি জড়িয়ে নিতে চান, তাহলে আপনি কিভাবে জড়িত করবেন সেই পিতামাতাকে শিক্ষার সঙ্গে? পিতা এবং মাতা, এক সন্তানের কাছে তার প্রথম গুরু মা, দ্বিতীয় গুরু বাবা, তারপর তৃতীয় গুরু শিক্ষক বা শিক্ষিকা। তাই আমাদের গৃহে অর্থাৎ বাড়ি ঘরে একটা শিশু যেই শিক্ষাটা পেয়ে থাকে সেই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই শিশু বাড়ি ঘরে যে শিক্ষাটা পায় অর্থাৎ সংস্কৃতি কালচারটা পায়, সেই কালচারটা কিন্তু সে স্কুলে গিয়ে প্রদর্শন করবে, তার বন্ধু বান্ধবীর সঙ্গে, তার শিক্ষক শিক্ষিকার সঙ্গে, খেলার মাঠে গিয়ে প্রদর্শন করবে তার বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে। তাই পিতা এবং মাতা হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের সন্তানকে সেই রকমভাবে কালচার দেওয়া, যে কালচারটা একটা ধনাত্মক পরিবেশ তৈরি করতে পারে, যে ধনাত্মক পরিবেশটা হবে সুদূর প্রসারী। কারণ বর্তমান যুগটা হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি। এই নিউক্লিয়ার ফ্যামিলি কারণে আমরা কিন্তু আমাদের আগের দিনে দেখতাম দাদু দিদারা বাড়িতে থাকতেন, ওনারা শেখাতেন বড়দেরকে প্রণাম করতে হবে, বড়দের সঙ্গে উঁচু স্বরে কথা বলা যাবে না, ওনাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, ওনাদের উপদেশ মানতে হবে। সত্যি তো মানতেই তো হবে, মানাই উচিত, কারণ ওনাদের মধ্যে যে জ্ঞান রয়েছে, সর্বোপরি যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা শিশুদের মধ্যে তো থাকবে না। ওরা নতুন প্রজন্ম, ওরা সেই দিন পৃথিবীতে এসছে। তাই ওদেরকে পিতামাতা হিসেবে আমরা অবশ্যই সঠিকভাবে পরিচালনা করব এবং সঠিক সংস্কৃতিগুলো শেখাবো। যেই ভারতীয় সংস্কৃতি ভারতবর্ষের মুনি ঋষিরা এবং ধার্মিক পুরুষেরা শিখিয়ে গেছেন যে সংস্কৃতি এমন হওয়া উচিত যা হবে
সমগ্র পৃথিবীর কাছে এক দৃষ্টান্ত। তাই তো আজ আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লাভ করেছে, সংস্কৃতির দিক দিয়ে যেমন, তেমন পরিবারের দিক দিয়ে, তেমন আমাদের সমগ্র শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর দিক দিয়ে আমরা এখন এই বিশ্বে শ্রেষ্ঠ আসনে আছি। তো আপনি যে পুরস্কারটা পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার, একদম প্রথমে আপনি বলেছেন তার জন্য আপনাকে অনেক কিছু প্রয়াস করতে হয়েছে, অনেক চেষ্টা আপনি চালিয়েছিলেন। তো সেই ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাই, মানে কি কি প্রয়াস আপনি করেছেন, কি কি চেষ্টা করেছেন যার জন্যে আজ আপনি সাফল্য পেয়েছেন, সফলতা অর্জন করেছেন? সে এক সুদীর্ঘ ইতিহাস। আমি যখন 1998-এ ক্লাস 12-এ পড়ি, এর ঠিক আগের বছর 1997-11-এর শেষ পর্যায়ে, তখন আমি অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেই সময় থেকে বিজ্ঞান মেলার সঙ্গে আমি জড়িত, সায়েন্স ফেয়ার। তো সেই সময় আমি বিজ্ঞান মেলায় জীবনের প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলাম। রবীন্দ্র ভবন চত্বরে বিজ্ঞান মেলাটা হয়েছিল স্টেট লেভেল, কিন্তু এর আগে যে সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল হয়েছিল, প্রতিটা পর্যায়ে আমি প্রথম স্থান অর্জন করে এসেছিলাম। এবং স্টেট লেভেলে যখন আসলাম, সেখানেও প্রথম স্থান অর্জন করে ন্যাশনাল লেভেলে গিয়েছিলাম হরিয়ানাতে। তখন থেকে আমার মনে এক স্পৃহা জাগ্রত হয়েছিল বিজ্ঞানের প্রতি। তাই বিজ্ঞানকে নিয়ে আমি পড়াশোনা করেছি, বিজ্ঞানের শিক্ষক হয়েছি, বর্তমানে আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক। এবং এই শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমি ইনোভেটিভ নলেজগুলোকে ডেভেলপ করার জন্য ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করে থাকি। সেইভাবে আমি বিভিন্ন বিজ্ঞান মেলা এবং বিভিন্ন প্রকার সায়েন্স সেমিনার, ইন্সপায়ারিং অ্যাওয়ার্ড, মানক, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে জড়িত আছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এক সুদীর্ঘ পথের মধ্য দিয়ে আমি বিভিন্ন পুরস্কারগুলো যেমন পেয়েছি, আমার ছাত্রছাত্রীদেরকে পুরস্কার পেতে সহযোগিতা করেছি, সেইগুলো ছিল একটা রাস্তা। দ্বিতীয়ত যেটা হলো যে ছাত্রছাত্রীদের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। একজন শিক্ষক হিসাবে শুধুমাত্র আমি পাঠদান করব তা যেন না হয়, আমাকে অবশ্যই কিছু অভিনব কায়দা অবলম্বন করতে হবে যেন ছাত্রছাত্রীদেরকে উন্নত করতে পারি, তাছাড়া সমাজের জন্য যেন কিছু কাজ করতে পারি। তাই আমি ব্রিকফিল্ড অর্থাৎ ইটভাটাতে বিভিন্ন সময় ভ্রমণ করতাম আগে থেকেই। তো পরবর্তী সময়ে আমার ইচ্ছে হলো যে ব্রিকফিল্ডের যে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না, জেনারেশনের পর জেনারেশন ওদের পড়াশোনা হচ্ছে না, ওদেরকে কীভাবে পড়াশোনা করানো যায়। তো সেই কারণে আমি জিরানিয়া সাব ডিভিশন, সোনামুড়া সাব ডিভিশন এবং মোহনপুর সাব ডিভিশনে বিভিন্ন ব্রিকফিল্ডগুলোতে ভিজিট করতাম এবং ওইখানে দেখতাম যে দুই প্রকার বাচ্চা রয়েছে। এক প্রকার হলো লোকাল চাইল্ড, আরেক প্রকার হলো মাইগ্রেটেড। তো ওরা ওদের প্যারেন্টসদের সঙ্গে চলে আসে কাজ করার জন্যে। তো যারা মাইগ্রেটেড লেবার, তো ওদের তো পড়াশোনাটা একেবারেই হচ্ছে না। তাই ওদের পড়াশোনার উন্নতির জন্য, ডেভেলপের জন্যে কীভাবে কাজ করা যায় তার জন্য আমি 4 বছর কর্মপ্রয়াস চালিয়েছি এবং সফলতাও পেয়েছি। তাছাড়া যে লোকাল চিলড্রেনগুলো রয়েছে, ওরা কেউ কেউ হয়তো নাম নথিভুক্ত করেছে বিভিন্ন বিদ্যালয়গুলোতে, কিন্তু স্কুল ছুট হয়ে গেছে, অর্থাৎ ড্রপ আউট। তাই সেই ড্রপ আউট চিলড্রেনদেরকে বিভিন্ন বিদ্যালয়ে কীভাবে আনা যায়, ফিরিয়ে আনা যায়, সেই প্রয়াসটা আমি করেছি এবং সফলতাও পেয়েছি। আগামী দিনে শিক্ষার ধরন ঠিক কেমনটা হওয়া উচিত, যেটা করলে মানে শিক্ষার ধরন কেমন হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে, তাদের জীবন আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই সেই ক্ষেত্রে আমি একটি কথা বলবো। শিক্ষার ধরন এখন যেমন আছে তা আমি অবশ্যই এর সঙ্গে সহমত পোষণ করি, তবু শিক্ষার ধরনের মধ্যে কিছুটা পরিবর্তন করতে হবে। কীরকম পরিবর্তন? প্রতিটা বিদ্যালয়ে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহারিক প্রয়োগ এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে অ্যাডভান্স করতে হবে। কারণ সর্বভারতীয় স্তরে আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ যেমন বৃদ্ধি করা প্রয়োজন, তেমন সাফল্যটা আমরা বেশি আরও কামনা করব। তাই প্রযুক্তিবিদ্যাকে আমরা হাতিয়ার করব। তাছাড়া শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের সম্মান এবং আনুগত্য আরেকটু বৃদ্ধি করতে হবে। সর্বোপরি আমাদের যে শিক্ষক শিক্ষিকা আমরা যারা রয়েছি, আমাদেরকে
আরও বেশি যত্নশীল হতে হবে আমাদের ছাত্রছাত্রীদের উপর। তাই এই শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তন যেমনটা হয়ে গেছে আমাদের এনইপি 2020-র মধ্য দিয়ে, অর্থাৎ যে আমাদের নতুন এডুকেশন পলিসি চলে এসছে, সেই এডুকেশন পলিসির মধ্য দিয়ে আমরা অনেকটাই নতুনত্ব পেয়েছি। সেই নতুনত্বের স্বাদ কিন্তু আমরা একটু একটু করে পাচ্ছি। বিদ্যালয় স্তরে বলুন, আর মহাবিদ্যালয় স্তরে বলুন, আর বিশ্ববিদ্যালয় স্তরেই বলুন, সর্বত্রই এনইপি 2020-র যে ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে। তাই শিক্ষাদান পদ্ধতির মধ্যে আমরা সেগুলো অবশ্যই ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ প্রয়োগ করব। তাই আমি সর্বোপরি বলবো, ছাত্রছাত্রী এবং শিক্ষক কুল আমাদের দুজনকেই, অর্থাৎ এই দুই কুলকেই কিন্তু আরও বেশি মনোযোগী হতে হবে এবং সবাই সবার মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। যেমনটা শিক্ষককুল ছাত্রবিহীন মূল্যহীন, আবার ছাত্রকুল শিক্ষকবিহীন মূল্যহীন। তাই এখানে একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে, ধনাত্মক ধর্মী ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের শিক্ষাদান পদ্ধতিটাকে আরও সুন্দর করে এগিয়ে যাব, এটাই আমার বলার থাকবে। সমগ্র শিক্ষার্থীর জন্য আপনার কী বার্তা থাকবে? সমগ্র শিক্ষার্থীদের জন্যে, অর্থাৎ আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্যে আমার এই বার্তা থাকবে যে তোমরা অবশ্যই আরও বেশি পরিশ্রম করো। শিক্ষকদের প্রতি তোমাদের আনুগত্য এবং সম্মান প্রদর্শনটা আরেকটু বৃদ্ধি করতে হবে। সর্বোপরি তোমাদেরকে প্রযুক্তিবিদ্যার ধনাত্মক দিকটাকে প্রয়োগ করে ঋণাত্মক দিকটাকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। তাহলেই তোমাদের জীবনের যে প্রয়াস, সেই প্রয়াসটা একটা সঠিক মূল্য পাবে এবং তোমাদের যে গোল, অর্থাৎ তোমাদের যে টার্গেট, সেই টার্গেটে তোমরা পৌঁছতে পারবে। তাই তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। সেই ভালোবাসা যেন চিরকাল থাকে, আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করছি। আর সমগ্র ছাত্রছাত্রীকুল, তোমাদের যে ভালোবাসা আমি পেয়েছি, সেই ভালোবাসাটুকুও যেন আমার জন্য চিরকাল থাকে, সেই প্রত্যাশা রাখব। অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ। এতক্ষণ গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে আমরা কথা বললাম তার সঙ্গে, যিনি সমাজের মেরুদণ্ড এবং এই বছর রাষ্ট্রপতি পুরস্কারে যিনি ভূষিত হয়েছেন, ডক্টর ননীগোপাল দেবনাথ। তাহলে শ্রোতাবন্ধুরা, আজকের মতো গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো দিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করাবো এমনই কোনো এক গুণীজনের সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সবাইকে ভালো রাখবেন। নমস্কার। গুণীজন সান্নিধ্যে।